সেন্ট্রাল স্টেশন অসলো এসে গেছি। স্পোর্ট ট্র্যাক 13-তে এখান থেকে ট্রেনে চাপবো এয়ারপোর্টের। টিকিট কাটার মেশিন, কারুর টিকিট আগের থেকে কাটা না থাকলে এখানে মেশিন থেকে কাটা যায়। টিকিট কাটাই ছিল। অসলো এয়ারপোর্ট, ট্রমসো যাব। ব্যাকড্রপ, বোর্ডিং পাস, প্রিন্ট ইত্যাদির জন্য নির্ধারিত কাউন্টারে কাউকে দেখতে পেলাম না। নরওয়ের সিভিল এয়ারপোর্ট সংস্থা অ্যাভিনরের একজন কর্মচারী আমাদের কিছুটা হেল্প করলেন। সেলফ সার্ভিস কিয়স্কে গিয়ে এই সমস্ত কাজগুলি করলাম। অসলো এয়ারপোর্টে 775 থেকে 1000 সালের মধ্যে ভাইকিং কবর থেকে প্রাপ্ত 7টি আসল লোহার তরবারি দেখলাম। একটি কাচের বাক্সের মধ্যে এগুলি সাজানো রয়েছে। মধ্যযুগে ভাইকিং বলতে স্ক্যান্ডিনেভিয়ান জলদস্যু বা লুটপাটকারীদের বোঝানো হতো। ভাইকিংরা মূলত স্ক্যান্ডিনেভিয়ার বাসিন্দা ছিল। ট্রমসো উত্তর নরওয়ের বৃহত্তম শহর। অক্ষাংশ প্রায় 69°40' উত্তর। আর্কটিক সার্কেল বা উত্তর মেরুবৃত্তরেখা অর্থাৎ 66.5° উত্তর থেকে 350 কিলোমিটার উত্তরে ট্রমসো অবস্থিত। আমরা যেহেতু নরওয়ের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইট ব্যবহার করব, তাই আমাদের কাস্টমস চেকিং হবে না। ট্রমসো শীতের মাসগুলিতে অরোরা বোরিয়ালিস দেখার জন্য বিশ্বের সেরা জায়গাগুলির মধ্যে একটি। আমার সিটটা জানলার ধারে ছিল না, পাশের এক বিদেশি সহযাত্রীকে ভিডিও করে দিতে বললাম। নিচে বরফে ঢাকা পাহাড় ও ফিওর্ডগুলি দেখা যাচ্ছে। আর্কটিক সার্কেলের বেশ উত্তরে অবস্থিত হওয়ায় মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত মধ্যরাতেও দিগন্তরেখা বরাবর আকাশে সূর্যকে দেখা যায়। আবার নভেম্বরের শেষ থেকে জানুয়ারির শেষ পর্যন্ত সূর্যকে দেখা যায় না। ট্রমসয় সুন্ডেট প্রণালীর ওপর ট্রমসো ব্রিজ দেখতে পাচ্ছি। 1960 সালে এই ব্রিজের উদ্বোধন হয়েছিল। আমরা ট্রমসো পৌঁছে গেছি। ট্রমসো এয়ারপোর্ট সংলগ্ন এলাকা। এখন বাসে করে আমরা আমাদের হোটেলে যাব। অরোরা দেখার জন্যই এখানে আসা, তবে অবশ্যই আকাশ মেঘমুক্ত থাকতে হবে। কিন্তু এখন আকাশে যথেষ্ট মেঘ করে রয়েছে। হোটেলে জিনিসপত্র রেখে আশেপাশে একটু ঘুরতে বেরোলাম। হোটেলের পাশের রেস্টুরেন্ট। দুটো পিজা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আমি কফি খেলাম। বেশ ঠান্ডা। অরোরা অ্যাপের পূর্বাভাসে আজ কেপি ইন্ডেক্স হাই থাকবে, যার ফলে অরোরা দেখার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ভূমিকম্প পরিমাপক স্কেল হলো রিক্টার স্কেল, ঠিক সেরকমই কেপি সূচক হলো 0 থেকে 9 স্কেলে ভূচৌম্বকীয় কার্যকলাপের একটি পরিমাপ, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কতটা বিঘ্নিত তা নির্দেশ করে। 0 থেকে 3 শান্ত পরিবেশ, মধ্য অক্ষাংশে অরোরা দেখার সম্ভাবনা কম। 4 সক্রিয় অরোরাল কার্যকলাপ অরোরা দেখার সম্ভাবনা বৃদ্ধি করে। 5 বা তার বেশি ভূচৌম্বকীয় ঝড়, নিম্ন অক্ষাংশে অরোরা দেখার সম্ভাবনা বেশি। ব্রিজের এক প্রান্তে আর্কটিক ক্যাথেড্রাল দেখা যাচ্ছে। ফিওর্ডের ধারে ঘুরতে ভালোই লাগছে, তবে ফিওর্ডের কাছে ঠান্ডা ঝোড়ো বাতাস যথেষ্ট কাঁপুনি ধরাচ্ছে। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যের আগে আবার একটু হোটেলে ফেরত এলাম। এটা আমাদের ট্রমসোর হোটেল। সন্ধ্যের অন্ধকার নামতে আবার একটু বাইরে বেরোলাম। এশিয়া হাউসটা কোথায়? পায়ে ঠান্ডাতে ব্যথাটা আরো বেড়েছে। বেশ জোরে জোরে হাওয়া বইছে। এটা হচ্ছে বলগা হরিণের চামড়া। এই দোকানটিতে বলগা হরিণের চামড়ার তৈরি ছোট ছোট গালিচার মতো অর্থাৎ রেইনডিয়ার স্কিন রাগ বিক্রি হচ্ছে। প্রচন্ড নরম এবং তুলতুলে। এছাড়াও বিভিন্ন হ্যান্ডিক্রাফটসের জিনিস, নরওয়ের ট্র্যাডিশনাল ডিজাইনের উলের টুপি, মোজা ইত্যাদি সবকিছুর কালেকশনও রয়েছে। আজকের রাত যথেষ্ট গুরুত্বপূর্ণ। মোবাইলে অরোরা অ্যাপে অ্যালার্ম সেট করে রেখেছি, অরোরা দেখা গেলেই অ্যালার্ম বাজবে। বাইরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সেরে হোটেলে আবার ফেরত আসলাম। বেশ রাতের দিকে অরোরা অ্যাপে অ্যালার্ম বাজলো। ছাদে ওঠা যাবে না, ওদের 5 আর বলছে, নাহলে রাস্তায় নেমে আসবো সেরকম। এখন আমরা অরোরা হান্টিংয়ে বেরিয়েছি। চলার পথে দেখলাম দাবা বোর্ড সাজানো রয়েছে।
2014 সালে 41তম দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছিল ট্রমসোতে। রেকর্ড সংখ্যক দল অংশগ্রহণ করেছিল, যা ট্রমসোকে আন্তর্জাতিক দাবা মানচিত্রে স্থান করে দিয়েছে। চারিদিকে এখন নিশ্চুপ, এই যে গাছপালাগুলি, এই যে চাঁদ বেরিয়ে গেছে। ভগবানের অশেষ কৃপা, মেঘ কিছুটা সরে যেতে চাঁদের দেখা পেলাম। ওই দিকে হচ্ছে ফিওর্ড। এরপরে ক্যামেরায় ধরলে বোঝা যায় কোথাও সাদা। রাতের ট্রমসো, ফিওর্ডের ধারে আলো 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 বিন্দু বিন্দু। কেপি ইন্ডেক্সের পূর্বাভাস অনুযায়ী আজকে আকাশ কিছুটা ক্লিয়ার হলে অন্তত একটু হলেও অরোরার দেখা পাবো। আকাশের দিকে তাকিয়ে রয়েছি, যদি একটু দেখা পাই। বৃষ্টি কমেছে, আকাশ কিছুটা মেঘমুক্ত হয়েছে বলে মনে হচ্ছে একটু হলেও দেখতে পেলাম। খালি চোখের চেয়ে ক্যামেরাতে বেশি স্পষ্ট বোঝা যায়। ঠান্ডাতে হেঁটে হেঁটে পায়ের ব্যথাটা বেশ বেড়েছে, কিন্তু অরোরার দেখা পেয়ে কষ্ট অনেকখানি কমে গেল। এত রাতে ট্রমসোতেও নিরাপত্তার কোনো অভাব বোধ করলাম না। কি সুন্দর লাগছে চারিদিকে। প্রায় 1টা বাজতে যায়। ট্রমসোর রাস্তায় অরোরা দেখে ফিরছি। গ্র্যান্ডার বার অ্যান্ড ক্লাবে নাইট পার্টি চলছে। হোটেলে পৌঁছে গেছি। নেক্সট দিন সকালে 42 নাম্বার বাসে করে শহর ছাড়িয়ে একটু গ্রামের দিকে বলগা হরিণ দেখতে গেলাম। আমাদের এখানে রাস্তাঘাটে গরু চড়ে বেড়ায়, ঠিক সেরকমই ট্রমসোতে বলগা হরিণ চড়ে বেড়াচ্ছে। এখানকার সামি জনগোষ্ঠী বলগা হরিণ পালন করে। রাস্তা ক্রস করতে গেলে এইখানে একটা সিস্টেম আছে, জানিয়ে দেয়, সতর্ক করে যে আমি যাচ্ছি গাড়িকে, এরকমভাবে প্রেস করে অ্যালার্ট করে দিয়ে আওয়াজও হচ্ছে, তারপরে হচ্ছে রাস্তা ক্রস করে। পোলারিয়া আর্কটিক অ্যাকোয়ারিয়াম দেখা যাচ্ছে, কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত অ্যাকোয়ারিয়াম পোলারিয়া। বিল্ডিং এর ডিজাইনটি কতগুলি বরফের টুকরোর মতো দেখতে। এটিকে অনেকটা আর্কটিক ক্যাথেড্রালের মতো দেখতে। 1998 সালের মে মাসে এটি চালু হয়েছে। বেশিরভাগ প্রদর্শনী উত্তরের সোয়ালবার্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দেখানো হয়েছে। মেরু অঞ্চলের অন্তর্ভুক্ত নরওয়ের ওই দ্বীপপুঞ্জের অক্ষরেখার বিস্তৃতি 74 ডিগ্রি নর্থ থেকে 81 ডিগ্রি নর্থ। এখানে আর্কটিক বা মেরু অঞ্চলের জলের উদ্ভিদ, প্রাণী, মাছ এগুলো সব উপস্থিতি রয়েছে। এই অ্যাকোয়ারিয়ামের প্রবেশ মূল্য অ্যাডাল্টদের ক্ষেত্রে 395 নক। সিনিয়র ও ছোটদের ক্ষেত্রে কিছু কনসেশন রয়েছে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। খোলা পুলে বিয়ার্ডেড বা দাড়িওয়ালা সিল এবং সাধারণ সিলও রয়েছে। বিয়ার্ডেড সিল মেরু ভাল্লুকের প্রধান খাদ্য। পুলের জলের নিচে সুড়ঙ্গে প্রবেশ করলে ওভারহেড ট্যাঙ্কে সিলেদের চলাফেরা লক্ষ্য করা যায়। Welcome to Floria. Those of you who are the seal pool. Here at Floria, we have 6 seals in total. In this pool, we have 3 quite big seals here, as you can see. সিলেদের খাওয়ানোর সময় 10:30, 12:30 ও 3:30। Seals, any questions or anything? You are more welcome to come and talk
Ibon. Think large. কাছ থেকে আমরা ডলফিনের ছবি পোলারিয়ার প্যানোরামিক থিয়েটারে পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে অরোরা বোরিয়ালিস কিভাবে সৃষ্টি হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ প্রদর্শনী দেখলাম। সূর্য থেকে ছুটে আসা তেজস্ক্রিয় কণা প্রতিনিয়ত পৃথিবীকে অতিক্রম করে থাকে, যাকে বলে সোলার উইন্ড বা সৌরবায়ু। সৌর ঝড়ের সময় এই তেজস্ক্রিয় কণাগুলির পরিমাণ বৃদ্ধি পায়। এই তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করে পৃথিবীকে ঘিরে থাকা চৌম্বকীয় ক্ষেত্র। চুম্বকের ধর্ম অনুযায়ী পৃথিবীর দুই মেরুতে চৌম্বক ক্ষেত্রটি সবথেকে শক্তিশালী এবং কেন্দ্রে সবচেয়ে দুর্বল। এই জন্য পৃথিবীর মাঝ বরাবর তীব্র চৌম্বকীয় আকর্ষণ নেই। উত্তর ও দক্ষিণ মেরুর তীব্র চৌম্বকীয় আকর্ষণ সূর্য থেকে আগত চার্জিত কণাগুলিকে মেরু অঞ্চলে টেনে আনে। এই চার্জিত কণাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে বাতাসে গ্যাসের অণু পরমাণুর সাথে মিশে বিক্রিয়া ঘটায়। তার থেকেই সৃষ্টি হয় অরোরা বা মেরুজ্যোতি। পৃথিবীর বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে এই ঘটনাটি ঘটে। বেশি উচ্চতায় অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়ায় লাল অরোরা সৃষ্টি হয়। কিছুটা কম উচ্চতায় অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া ঘটে সবুজ অরোরা দেখা যায়। কম উচ্চতায় নাইট্রোজেন পরমাণুর সাথে বিক্রিয়ায় সৃষ্টি হয় নীল অথবা বেগুনি ইত্যাদি কালারের অরোরা। 2024-25 সালে অরোরার ফ্রিকোয়েন্সি বেশি, কারণ সূর্য তার 11 বছরের সৌরচক্রের শীর্ষে পৌঁছেছে। সৌর উচ্চ কার্যকলাপের এই সময়কাল 2025 সাল এবং 2026 সাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনা অনেক সময় পৃথিবীর উপরিভাগে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের কার্যকলাপকে বিঘ্নিত করে। প্যানোরামিক থিয়েটারের প্রদর্শনীতে মেরুজ্যোতির ধারণা ছাড়াও মেরু অঞ্চলের পাহাড়, হিমবাহ, বিভিন্ন জীবজন্তু সম্পর্কেও একটা ধারণা পেলাম। ট্রমসো এয়ারপোর্ট, আমরা অসলো ফেরত যাব। বোর্ডিং পাস, ব্যাকড্রপ ইত্যাদির জন্য নির্ধারিত কাউন্টারে কাউকে দেখতে পাওয়া গেল না। অতএব নিজেদেরকেই সমস্ত কিছু করতে হচ্ছে। এখানে ভেন্ডিং মেশিনে আমরা টিকিট বার করছি। হ্যাঁ করো। পিএনআর নাম্বার কোনটা বল? কে রেফারেন্স আইডি এই টিকিটে যায় দেখো। ওই তো পিএনআর নাম্বার 5 আরবি। আচ্ছা ওই এই যে বলছি
সব ট্যাগ ফ্যাগগুলো স্টিকার খুলে আমরা লাগাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট কাউন্টারে কেউ নেই, স্ক্রিনগুলো সব কাভার করানো রয়েছে। এবারে সিলেক্ট ব্যাগ টাইপ, কি ধরনের ব্যাগ? সুটকেস তো, তাহলে সুটকেসে দিতে হবে। এই যে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে স্ক্যান করতে হবে। সব কটা বারকোডে, সুটকেস না দিলে হচ্ছিল না। এবারে সিলেক্ট ব্যাগ টাইপ, এবারে হচ্ছে ব্যাগ। ব্যাগের জন্য ট্রে চাই, নাহলে নেবে না। ট্রমসো এয়ারপোর্টে এরকম ভিড় আমি দেখিনি বাবা। ফ্লাইট লেট করেছে। ফ্লাইটে ওঠার আগে আমাদের সিট চেঞ্জ করে দিল। আমার সিট পেছনে, তাই পেছনের এন্ট্রান্স দিয়ে উঠলাম। আমার হাজবেন্ডের সামনে, তাই সামনের এন্ট্রান্স দিয়ে ঢুকলো। ভিড়ে ঠাসা ফ্লাইটের সিটগুলিও একটুও ভালো নয়। স্যাস এয়ারওয়েজের অভিজ্ঞতা ভালো হলো না। অনেক রাত্রে অসলো পৌঁছলাম। একটু পরে বেরিয়ে যাব স্টকহোম, সুইডেনের রাজধানী।